অনেক অনেক দিন পরে এবার বেরিয়ে আসি আমার নিজেরই শহর কলকাতার বিখ্যাত বইপাড়ায়। প্রিয়সটা খোলে কখন? সকালে 12টা। আর রাত্রে কতক্ষণ অবধি চলে? 8টা। আর রোজ চলে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমরা কফি হাউসে পৌঁছে গেছি, সেই বিখ্যাত কলেজ স্ট্রিট কফি হাউসে। কলেজ স্ট্রিটে এলাম অনেক দিন পরে। এক রহস্যময় জায়গা, মানে এই এত ভিড়, মানুষ গিজগিজ করছে, গাড়ি ঘোড়া সব কিছুর মধ্যে অনেক রহস্য আছে, অনেক ইতিহাস লুকিয়ে আছে। 1886 থেকে চলা হেরিটেজ তকমা পাওয়া বইয়ের দোকান, তারপরে পথের ধারে গিজগিজ করা পুরনো আর নতুন বইয়ের এত স্টল বা রকমারি খাবারের দোকান, যার কোনোটা আবার আদি আর অপ্রতিদ্বন্দ্বীও। ডেভিড হেয়ার সাহেবের কথা একটু বলতে হবে, যার মূর্তি দেখে আমার মনে হলো যে একে একটু কাল্টিভেট করতে হচ্ছে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট দিয়ে চলেছি মহাত্মা গান্ধী রোড থেকে। চারিদিকে শুধু বই আর বই, যত রকমের ভাবা সম্ভব, ফুটপাতে, স্টলে, দোকানে। এই পথ দিয়েই আমরা যাব কফি হাউস। এক গাদা বইয়ের মধ্যে একটা ভাজাভুজির দোকান, মানে এটা শুধু কলকাতাতেই সম্ভব। এবার বলুন যে আপনারা কখন খোলেন? আমরা করি 11টার সময়। আর রাত্রিবেলা কতক্ষণ? রাত্রে 7:30 8টা। আচ্ছা, মানে 11টায় খোলেন আর রাতে 8টা? 7:30 8টা। সিজন টাইমে 8:30 হয়ে যায়। সিজন টাইম মানে বলছেন যে সিজন টাইম হলো বছরের শুরুর দিকটা, অর্থাৎ জানুয়ারি থেকে। বঙ্কিমচন্দ্র স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটের ঠিক মুখে এসে পড়েছি, সেখানেই কফি হাউস। বাড়িটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু বোঝার একেবারে উপায় নেই। এ বাড়ি ছিল কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেনের, যার নাম দেওয়া হয়েছিল অ্যালবার্ট হল, মানে রানী ভিক্টোরিয়ার যে হাজব্যান্ড ছিলেন সেই সময়, তারই নামে এর নামকরণ হয়েছিল। পরে এটার নাম কফি হাউস হয়। সোজা দেখা যাচ্ছে ওই সাদা বাড়িটা, সেটা হলো প্রেসিডেন্সি, এখন ইউনিভার্সিটি। কফি হাউসের এই সিঁড়ি দিয়ে কত বিখ্যাত লোক ওঠানামা করেছেন। আবির আর প্রজ্ঞা আবার সত্যি কি ফিরে আসবে এখানে? আসতে কি পারবে কে জানে। 1876 সালে তৈরি এই বাড়িটা পরে 1912-তে অভিরাম মল্লিক বলে একজন কেনেন। 1942-এ কফি বোর্ড এখানে কফি হাউস চালু করলো, কিন্তু কফি হাউসের যে নাম, যে নামটা এখন আমরা জানি, সেটা কিন্তু চালু হলো স্বাধীনতার পরে। ইংরেজি নাম হলে কি হবে, অ্যালবার্ট হল। এটা কিন্তু রিভলিউশনারিদের একটা আলোচনার মূল জায়গা হয়ে দাঁড়ায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বোস এখানে প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা। কংগ্রেস প্রতিষ্ঠার আগে এই ভারত সভাই ছিল শিক্ষিত ভারতীয়দের সবচেয়ে বড় অ্যান্টি ব্রিটিশ পলিটিক্যাল অর্গানাইজেশন, আর যাদের মিটিংগুলো সব এই অ্যালবার্ট হলে হতো, যেটা এখন কফি হাউস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সুপর্ণকান্তি ঘোষ, মানে নচিকেতা ঘোষের ছেলে, তার একটা ইন্টারভিউ শুনছিলাম সেদিনকে ইউটিউবে। শুনে একদম অবাক হয়েছি যে এই গানটার স্রষ্টারা বা গায়ক কেউ কখনো কোনোদিন কফি হাউসে জানিনি, না গিয়েই গানটা লেখা হয়েছিল। নিচে নেমে এলাম, রবি ঠাকুর আর নজরুল আছেন দেখছি, আর ক্যাশ কাউন্টারের পাশে একটা সাদা বোর্ড, সেটা দেখি একবার কি। গণকণ্ঠ না গলকণ্টক, কে লিখলো এরকম কে জানে। কার্টুনটা দারুণ এঁকেছে কিন্তু, অপূর্ব। 1929-এ এই অ্যালবার্ট হলে নজরুলকে আচার্য প্রফুল্লচন্দ্রের সভাপতিত্বে সম্বর্ধনা দেয়া হয়, সেই কথা লেখা এখানে। সোনার কলম আর কালির দোয়াত উপহার দেয়া হয়। নেতাজিও উপস্থিত ছিলেন। নজরুল গেয়েছিলেন দুর্গম গিরি কান্তার মরু। নেতাজি বলেছিলেন, Qazi Nazrul Islam is a revolutionary poet. We will sing his songs when we stride into the battlefield. We will sing his songs when we will embrace prison. নজরুল বললেন, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। ওই দেখা যাচ্ছে প্রেসিডেন্সি কলেজ, এখন তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ডেভিড হেয়ারকে নিয়ে ঘাঁটতে গিয়ে কত কথা যে জানলাম,
ভদ্রলোক স্কটল্যান্ডের মানুষ, ভুড়ির ব্যবসা করতে কলকাতায় এসে শেষে সব ছেড়ে বাঙালি হিন্দুদের উন্নতির কাজে লেগে পড়েছিলেন। রাজা রামমোহনের সাথে আলাপ হয়ে আর অন্য অনেকের সাথে মিলে প্রতিষ্ঠা করলেন হিন্দু কলেজ, যা আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। কত কাজ করেছেন, স্কুল বুক সোসাইটি, হেয়ার স্কুলের প্রতিষ্ঠা, প্রতিদিন নিয়ম করে নাকি এসবের দেখাশোনা করতেন, খোঁজ খবর নিতেন ছাত্ররা কেমন আছে না আছে, কলেজ ঠিকমতো চলছে কিনা। এমন একটা মানুষের মূর্তি হেয়ার স্কুলের ভিতরে সকলের অলক্ষ্যে কেন যে খাঁচাবন্দি করে রাখা হলো কে জানে। মানে আমাকে অনেক কষ্ট করে হেয়ার স্কুলের ভিতরে ঢুকতে হলো ওনার একটা ছোট্ট করে ছবি তুলতে। 1842 মে মাসে হেয়ার সাহেবের কলেরা হলো, তখন তো খুব কলেরা হতো, তার মৃত্যু হলো। আর মৃত্যুর পরে কলকাতার শীর্ষস্থানীয় আর সাধারণ মানুষ, প্রায় 5000 সাধারণ মানুষ প্রচণ্ড ঝড়জল মাথায় করে নাকি তার শেষ যাত্রায় হেঁটেছিলেন। এত তাকে সবাই শ্রদ্ধা করত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে কোনো খ্রিস্টান কবরস্থানে তার স্থান হলো না। রাজা রাধাকান্তদেব তখন এই কলেজ স্ট্রিট চত্বরেই তাকে শুইয়ে দিয়েছিলেন শেষ শোয়া। কলেজ স্ট্রিটের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ব্র্যামলে হেয়ার সাহেবের কথা লিখলেন, I may say that without Mr. Hare's influence, any attempt to form a Hindu medical class would have been futile. ডক্টর ব্র্যামলে 1837 অবসর নেবার পর এই হেয়ার সাহেব প্রায় 4 বছর ডাক্তার না হয়েও ওই মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। ভাবা যায়। ওনার সমাধিতে লেখা হয়েছিল, This tomb erected by his native friends and people encloses the mortal remains of David Hare. বিপুল সংখ্যক মানুষ ওকে তাদের বাবার মতোই ভালোবেসেছে। Thousands of whom regarded him in life with filial love and reverence. এই হলো হিন্দু স্কুল, মোটামুটি ওই সময়টাতেই তৈরি। এর ফাউন্ডেশন কমিটির হেড ছিলেন রাজা রামমোহন রায়। দারুণ সময় ছিল একটা, কত বাঙালি মনীষী সেই সময় ছিলেন। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় পুরনো বইয়ের বাজার এই কলেজ স্ট্রিটেই। পুরনো বইয়ের প্রথম খালি পাতায় নানা হাতের লেখার গল্প শুনেছি অনেক। যে কোনো লোকের সই করা বই কিছু আছে, কোনো একটা বই আছে। পুরনো বইয়ের গন্ধই আলাদা। এই যে শ্রীকান্ত ক্লাস 7-এ বাইবেল কিনেছিল, আর একজনকে বলা হয়েছে যে সে ভালো বই কিনেছে আর তাকে সেফ থাকতে বলা হয়েছে। এসবের পিছনে কত গল্প আছে কে জানে। একটু স্বাদ বদলে এবার যাই মহানায়ক উত্তম কুমারের প্রিয় মিষ্টির দোকানে। আমরা এখন যাচ্ছি পুটিরামের দোকানে, বিখ্যাত পুটিরামের দোকানে। রাতুল আছে, আমি আর রাতুল, আমরা আজকে পুটিরামের দোকানে এখন একটু কচুরি টুচুরি খাবো। চলো। এই হচ্ছে সেই বিখ্যাত পুটিরামের দোকান, কচুরির খোঁজে। কিন্তু এখানে দেখছি মিষ্টি বেশি আর কচুরি কম। গিন্নি আর বন্ধু ভারী খুশি কচুরি খেয়ে। এক প্লেট কচুরির দাম হলো 32 টাকা, ওটা বেশি না। পুটিরাম থেকে চলেছি দিলখুশা, দেখি দিলখুশ হয় কিনা। লেখা আছে হেরিটেজ তকমাপ্রাপ্ত রেস্তোরাঁ। আরে সত্যিই তো তকমা লাগানো আছে দেখছি। বসে একটু কফি খাই আর কবিরাজি একটু টেস্ট করে দেখি। প্রায় সব খাবার প্লেটই 150 টাকার আশেপাশে আর বেশ সুস্বাদু। ফেরার সময় হলো, কত কথাই তো বলা হলো না। ক্যালকাটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, মহাবোধি সোসাইটি, ব্যাপটিস্ট মিশন, আরও কত কি, বিশাল ইতিহাসের সাক্ষী সব। পরে হবে কখনো। একটু কিন্তু মন খারাপও হলো এসে। এত ঐতিহ্য, এত সম্পদ কেমন যেন অবহেলিত। যত্নে রাখলে বাঙালি হয়তো আরো গর্বিত হতে পারত। একেবারে শেষে বলি, 1955-তে লেখা শিবনাথ শাস্ত্রীর এই বইটিতে ডেভিড হেয়ার আর সেই সময়টাকে খুব সুন্দর করে ধরা আছে। সেখান থেকে একটু তুলে দিলাম ডেসক্রিপশন বক্সে।